চারটে মাছের গড় ওজন 50 কেজি। এরপরে মাছ আরো যুক্ত করলাম, 5টা মাছের গড় ওজন 45 কেজি হয়ে গেল। না, যদি এরকম কোনো অঙ্কের মধ্যে থাকে তাহলে মনে হয় অঙ্কটা ভুল হবে। চারটের গড় ওজন থেকে 5টার গড় ওজন কি কখনো কম হওয়া সম্ভব? এই বিষয়টা একটু কনফিউজিং বিষয়। এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে প্রথমে যে গড় ওজনটার কথা বলা হয়েছে, পরবর্তীতে যে মাছটা যুক্ত হচ্ছে বা একটার বেশি মাছ যুক্ত হচ্ছে, তো তাদের ওজনগুলোকে লক্ষ্য করতে হবে। যদি দেখা যায় যে তাদের ওজনগুলি আগের যে ওজন ছিল গড় তার থেকে বেশি বা তার থেকে কম বা সমান সমান হয়, তাহলে এই যে তিনটে ক্ষেত্র হতে পারে, এই তিনটে ক্ষেত্রে পরবর্তী গড়টা 3 রকম হবে। কেমন হবে আমরা আজকে অঙ্ক করার মাধ্যমে এই বিষয়টির উপরে ধারণা নেব। তো আমরা প্রাথমিকভাবে এটা শিখে নিই যে যদি গড় ওজন যা আছে সেই ওজন যুক্ত হয় তাহলে গড়ের কোনো পরিবর্তন হয় না, যদি তার থেকে কম ওজন যুক্ত হয় তাহলে গড়টা কমে আসে পরবর্তীতে, আর যদি বেশি ওজন যুক্ত হয় তাহলে গড়টা কিন্তু বেড়ে যায়। তো এটা মজাদার একটা নিয়ম, আমাদের আজকে অঙ্ক করার সময় আমরা এই মজার নিয়মটা পাবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে। আজকে আমরা কি শিখবো? নিশ্চিত নবোদয় বই থেকে অঙ্ক শিখবো। তো আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের যে গড় মান অধ্যায় রয়েছে 11 নম্বর অধ্যায়, যেটা এখানে আমরা 61 দাগ থেকে সমস্যা সমাধান করতে শুরু করব। আমরা আজকে দেখব 80 দাগ পর্যন্ত। এখানে অনেকগুলি সমস্যা রয়েছে অনেকগুলো টাইপের উপরে। এই যে বিভিন্ন টাইপের উপর গড় অধ্যায়ের সমস্যা, এগুলি আমরা ভালো করে শিখে নেব, কারণ এই গড়মান অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জেএনভিএসটি। গড়মান থেকে তো অঙ্ক আসবেই, তাছাড়াও অন্যান্য চ্যাপ্টারে গড়মানের ধারণাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে যে 20টি সমস্যাকে আমরা পাচ্ছি, এই সমস্যাগুলিকে পড়ব, বুঝবো এবং তার সমাধান কৌশলকে শিখব। তোমরা প্রত্যেকে বইয়ে চলে যাবে, আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা দাগ নম্বরের অঙ্ককে পড়ার পরে আমি বোর্ডে সলিউশন করব, তোমরা সিডাব্লিউ করবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কৌশলকে সিডাব্লিউ হিসেবে কমপ্লিট করার পর জমা করবে এবং ক্লাসের শেষে এই যে যে কটি সমস্যার সমাধান করব এদের উপরে এইচডব্লিউ দেওয়া হবে। এই এইচডব্লিউ গুলো তুমি নির্দিষ্ট সময়ে জমা করবে এবং এই সমস্যাগুলোকে বেশ কয়েকবার যদি অনুশীলন করতে পারো তাহলে তোমার দক্ষতা অনেক 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 গুণ বেড়ে যাবে এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তুমি প্রশ্নপত্র খুলে এই ধরনের সমস্যা পেয়ে যেতে পারবে। জেএনভিএসটি ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান। তো আজকে আমরা একাদশ অধ্যায় অর্থাৎ গড়মান অধ্যায়ের 61 দাগ থেকে 80 দাগ পর্যন্ত এই যে 20টি সমস্যা রয়েছে, এই 20টি সমস্যার সমাধান করব। নিশ্চিত নবোদয় নামক যে বইটি আমাদের রয়েছে, এই বইয়ের 53 নম্বর ক্লাস আমরা আজকে করব। তো এই 53 নম্বর ক্লাসে আমরা যে 20টি সমস্যা পাবো, এই 20টি সমস্যাকে আমরা প্রথমে পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব এবং সমাধান কৌশলে এগিয়ে যাব। আমরা মিল পাবো, আগের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছিলাম তার সাথে অনেকটা মিল পাবো। চলো আমরা দেখি অঙ্কগুলো কি কি আছে। তো দেখো 61 দাগের সমস্যাটা প্রথমে আসা যাক। 21টি মাছের গড় ওজন 49 কেজি। 45 কেজি ওজনের একটি মাছ তুলে 39 কেজি ওজনের একটি মাছ রাখলে ওই মাছের গড় ওজন কত হবে? বেশ ভালো কথা। এখানে দেখো প্রথমেই আমরা একটা হিসাব করি, যে মাছটা চলে গেল সেই মাছটার ওজন কত? 49 কেজি, এই সরি 45 কেজি, 45 কেজি। আর যে মাছটা রাখা হলো তার ওজন কত? 39 কেজি। তাহলে চলে গেল 45 কেজি আর আসলো 39 কেজি। তাহলে আলটিমেটলি তুমি 45 বিয়োগ করে দিলে তোমার ওজন কমে গেল 45 কেজি। আবার তুমি 45 কেজি ওজন কমার পরে আবার 39 কেজি ওজন তুমি গেইন করলে, তাহলে তোমার ওজন বাড়লো না কমলো? 45 কমেছে, আবার 45 যদি যুক্ত হতো তাহলে
কমতেও না বাড়তেও না, কিন্তু 45 তুমি যুক্ত করতে পারোনি, তুমি কত করেছো 39 কেজি। তাহলে তোমার ওজন কিন্তু খানিকটা কমই থেকে গেল। কত কম থাকলো, বিয়োগ করে দিয়ে পেলাম এখানে, এই যে বিয়োগফলটা নির্ণয় করলাম, বিয়োগফল নির্ণয় করে 6 কেজি পেলাম। অর্থাৎ মোটের উপর ওজন খানিকটা কমে গেল। কতটা কমলো, 6 কেজি কমে গেল। এবার মাছের সংখ্যা একটি কমে আবার একটি বাড়ে। এই দেখো এখানে কি আছে, 45 কেজি ওজনের একটা চলে গেল। তাহলে 21টি মাছ ছিল, 20টি মাছ হয়ে গেল। 21টি মাছের থেকে একটা চলে গেল, 20টি হয়ে গেল। আবার একটা মাছ বেড়ে গেল, অর্থাৎ 21টি মাছই থাকলো। এই জায়গাটা বুঝে নিলাম আমরা। তাহলে মাছ কিন্তু সেই 21টি থেকে গেল। তাহলে ওজন কমার গড় কত হবে, 6 কেজি ওজন কমেছে। আর 6 কেজি ওজন কমেছে 21টা মাছের ক্ষেত্রে, তাহলে গড়ে কতটুকু করে কমলো, গড়ে কমলো 0.285 কেজি। তাহলে গড় ওজন কত হবে, এখানে দেখো গড় ওজন ছিল কত, 49 কেজি। তাহলে 49 কেজি গড় ওজনের তুলনায় এবার গড় ওজন এটা কমে যাবে, তাহলে কত হবে, এই বিয়োগফলটা যেটা হবে, এত কেজি গড় ওজন হবে। তাহলে ওই মাছের গড় ওজন হবে এত কেজি। তাহলে এই যে যে নতুন নিয়মে আমরা অঙ্কটা করলাম, এর আগেও কিন্তু এই অঙ্কটা আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, অঙ্কটাকে একবার একটু দেখে নিলে মনে পড়ে যাবে যে 21টি মাছ ছিল, 49 কেজি ইন্টু 21 কেজি করে মোট ওজনটা পেয়েছিলাম। তার থেকে 45 বিয়োগ করেছিলাম, যা পেয়েছিলাম তার সঙ্গে আবার 39 যোগ করেছিলাম, যা পেয়েছিলাম তাকে আবার 21 দিয়ে ভাগ করেছিলাম। যে এত বড় যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা একদম অল্পতে করতে পারলাম। যে ওজন কমেছে আলটিমেটলি 6 কেজি, আর সেটা গড়ে কতটুকু কমেছে। তাহলে আগের যে গড় ওজন ছিল, আগের গড় ওজন যেটা ছিল সেটা কত ছিল, 49 কেজি। তাহলে এই 49 কেজির থেকে সেই যেটুকু গড় ওজন কমে গেল সেটা বিয়োগ করে দিলাম। করলে কিন্তু আমরা একদম সংক্ষেপে উত্তরটায় পৌঁছে যেতে পারলাম। যাব 63 নম্বর অঙ্কে। 6টি বালকের গড় নম্বর 96, প্রত্যেকে যদি 4 নম্বর করে কম পেত তাহলে ওদের মোট প্রাপ্ত নম্বর কত হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা পেলাম ফর জেএনভি এসটির জন্য। তো দেখো সমাধানে আমরা যাই। 6টি বালকের গড় নম্বর 96, তাহলে মোট নম্বর কত, সুতরাং মোট নম্বর 6 দিয়ে গুণ করতে হবে। গুণটা তোমরা নিজেরা করো, করে দেখো এটা আসে কিনা। তোমরা রাফে গুণটা করো। এবার প্রত্যেকে যদি 4 নম্বর করে কম পেত, প্রত্যেকে 4 করে কম পেলো, তাহলে নম্বর কম হতো কত, 4 গুণ 6। কেন, 6 জন বালক রয়েছে এখানে, তাহলে 4 ছক 24 নম্বর কমে যেত। সেক্ষেত্রে তাদের মোট নম্বর কম হতো। আগে মোট নম্বর কত পেলাম আমরা, 576, তার থেকে 24 কম হবে 552। এবার তাহলে উত্তরে কি লিখবো, তাহলে ওদের মোট নম্বর হতো 552। তাহলে আমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। তোমরা একবার একটু অঙ্কটা দেখো, এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষার হলে তোমরা পেয়ে যাবে। যাব পরবর্তী সমস্যা 64 দাগে। কি আছে, 4টি ব্যাগের গড় মূল্য 87 টাকা। কত টাকা দামের একটি ব্যাগ যুক্ত হলে গড় মূল্য হবে 84 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে হচ্ছে অঙ্কটা কোথাও ভুল আছে। দেখো 4টে ব্যাগের গড় মূল্য 87 টাকা, 5টা ব্যাগের গড় মূল্য 84 টাকা। তো 87 থেকে 84 কম কেন হবে, ব্যাগের সংখ্যা বাড়লো গড় কমে গেল, এটা কি হয়? তো এই যে একটা কনফিউশন তৈরি হলো আমাদের মধ্যে, আমরা প্রথমে এর সমাধানে যাব। সমাধানে গিয়ে দেখব বিষয়টা কেমন। যদি অঙ্কের এখানে কোনো রকম কোনো চেঞ্জ করার দরকার থাকে তাহলে আমরা পরে চেঞ্জ করব। দেখা যাক, 4টে ব্যাগের গড় মূল্য 87 টাকা, তাহলে মোট মূল্য কত, 87 গুণ 4 সমান সমান এই টাকাটা। গুণটা করো, তোমরা রাফ করো, এখানে রাফে গুণটা করে দেখো যে এই টাকাটা আসে কিনা। এবার একটা ব্যাগ যুক্ত হলে ব্যাগের সংখ্যা কয়টা হলো, আগে ছিল কয়টা ব্যাগ, দেখো তো 4টে। তাহলে 4 আর 1 5টা ব্যাগ হয়ে গেল। 5টা ব্যাগের গড় মূল্য 84 টাকা, যদিও 84টা কমে গেছে, এটা নাও হতে পারে, ভুল হতে পারে, তবু আমরা ধরে নিলাম যে 5টা ব্যাগের গড় মূল্য 84 টাকা, কারণ প্রশ্নে বলেছে। এবার মোট মূল্য কত, 420। তাহলে 5টা ব্যাগের মূল্য থেকে যদি 4টে ব্যাগের মূল্য বের করি আমরা, তাহলে শেষ যেটা যুক্ত হলো সেটা হবে। ভালো করে বোঝো এই জায়গাটায়,
5টা ব্যাগের যে মূল্যটা বেরোলো 420 টাকা, আর 4টে ব্যাগের যে মূল্য ছিল 348 টাকা, তাহলে 5টার থেকে 4টের দাম বিয়োগ করলে শেষ ব্যাগের দাম পড়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি শেষ ব্যাগের মূল্য সমান সমান এই যে 5টার মূল্য থেকে 4টের মূল্য বিয়োগ করে 72 টাকা। এবার দেখো, আমরা উত্তর আমরা জানি না যে সঠিক কিনা, তবু আমরা উত্তরটা লিখবো যেটা বেরিয়েছে এখানে, সেই অনুযায়ী উত্তর লিখি। 72 টাকা দামের একটা ব্যাগ যুক্ত হলে গড় মূল্য হবে 84 টাকা। এবার সমস্যাটা কি সঠিক হলো নাকি ভুল হলো? তো আমরা একটু প্রমাণ করে দেখি। এই যে 348 ছিল হচ্ছে 4টে ব্যাগের দাম, তার সাথে আমরা 72 টাকা দামের একটা ব্যাগ যুক্ত করলাম, কত হলো দেখি। 8 আর 2 10-এর শূন্য, হাতে 1, 5 7 5 12 2 হাতে 1, 420 টাকা। এই যে 420 টাকা কয়টা ব্যাগের গড় মোট মূল্য? 5টা ব্যাগের। 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 8 40, 2 4 5 20, 84 টাকা। তো দেখো এখানে আমাদের সমস্যায় বলছে যে একটা ব্যাগ যদি যুক্ত হয় আর তার দাম যদি 72 টাকা হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে এই মূল্যটা 84 টাকাই হচ্ছে। দেখো আমাদের এখানে উত্তর কিন্তু 84 বেরোলো, অর্থাৎ আমরা প্রমাণ করে দেখলাম অঙ্ক ঠিক আছে। কিন্তু একটা জায়গায় কনফিউশন এখনো যাচ্ছে না, 4টে ব্যাগের গড় মূল্য যেটা ছিল 87 টাকা, তার থেকে 5টা ব্যাগের গড় মূল্য 84 হলো কি করে? এবার বিষয়টা হচ্ছে যে এই যে কমে গেল, কমে যাওয়াটা অস্বাভাবিক নয়। আমাকে দেখতে হবে যে 4টে ব্যাগের মোট মূল্য কত ছিল। 4টে ব্যাগের মোট মূল্য ছিল 348, আর 5টা ব্যাগের মোট মূল্য 420। তাহলে এই যে 4টে ব্যাগের মোট মূল্য থেকে 5টা ব্যাগের মোট মূল্য, এটা কি বাড়ছে না কমছে, এই জায়গাটা আমাকে লক্ষ্য করতে হবে। এই যে যে জায়গাটা, এই জায়গাটা লক্ষ্য করো। এই 4টে ব্যাগের মোট মূল্য থেকে 5টা ব্যাগের মোট মূল্য বেড়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে যে 4টের যা মূল্য হয় তার থেকে 5টার মূল্য কি কম হচ্ছে না, তাহলে অঙ্ক কোনো অসুবিধা নেই, গড় মানটা কম হতে পারে। তো এই জায়গাতে আমাদের একটা মজার নিয়ম রয়েছে। মজার নিয়মটায় চলো যাই। যে 4টে ব্যাগের গড় মূল্য 87 আর 5টা ব্যাগের গড় মূল্য 84, বাড়লো না, কমে গেল, বিস্ময়সূচক চিহ্ন কেন? তো দেখো, বিষয়টা হচ্ছে গড় মূল্য যেটা থাকে প্রথমে, সেই গড় মূল্যের সাথে যখন একটা ব্যাগ যুক্ত হয় বা কোনো কিছু যুক্ত হয়, তখন যদি 87কে যোগ করো, আগের গুলোর গড় মূল্য ছিল 87, তার সাথে যদি আর একটা 87 টাকা দামের ব্যাগ যুক্ত করে দাও, তাহলে গড় মূল্য কিন্তু ওই একই থেকে যাবে 87। যদি তুমি যেটা যুক্ত করছো সেটা 87 থেকে কম হয়, তাহলে গড় মূল্যটাও কমে যাবে। যদি তুমি যেটা যুক্ত করছো তার দাম যদি 87 থেকে বেশি হয়, তাহলে গড় মূল্যটাও কিন্তু বেশি হয়ে যাবে। এই যে যে জায়গাটা আমরা পেলাম, এই জায়গাটা সারা জীবন মনে রাখবে, এবং পরবর্তী অঙ্কগুলো করার সময়ও কিন্তু আমরা এই জায়গাটাকে মিলিয়ে দেখব। এবার এই যে সমস্যাটা আমরা সমাধান করলাম, এটার একটা শর্ট নিয়ম আছে। এই যে নিয়মটাতে তোমরা করলে, এতক্ষণ যে সিডাব্লিউ তোমরা করলে, এই জায়গাটা এইরকমই করবে। মজার নিয়মটা শুধু মনে রাখবে। আর এই যে জায়গাটা দেখো, এই জায়গাটাতে কি করবে, এই শর্ট নিয়মটা যদি কিনা তুমি আমি বলার পরে তোমার মনে হয় শর্ট নিয়মটা তোমার কাছে সহজ বলে মনে হলো, তাহলে করবে, না হলে করবে না। যাদের কাছে সহজ হবে শুধু তারাই করবে। গড় মূল্য কমে গেল, 87 থেকে 84 হলো, কত কমলো? 3 কমলো। তাহলে 5টির জন্য গড় কমে গেল 3 করে, তাহলে 5টির জন্য মোট কত কমে গেল? 3 5 15 কমে গেল। এবার এই যে 15 যেটা কমে গেল, সেটা কেন কমলো? আমরা যেটা জানি যে 87 টাকা গড় মূল্য ছিল, আমি যদি 87 টাকায় যুক্ত করতাম, তাহলে আমার গড় মূল্য কমতো না, মোট মূল্যও কমতো না। তাই তো, মোট মূল্য যা হবার 87 যোগ করলে যেটা হতো সেটাই হতো। এখানে আমার এটা মানে বাড়তি কমে গেল, অতিরিক্ত ভাবে কমে গেল 15 টাকা। তা আমি 87 টাকা যুক্ত করলে আমার এই যে অতিরিক্ত কমটা হতো না। তো আমি তাহলে 87 থেকে 15 টাকা কম যোগ করেছি, কত? 72 যোগ করেছি। এই কারণে এই 72 যোগ করার জন্য, যেটা 87 থেকে 15 কম, তাহলে 15 কম যখন যোগ করেছি, তখন পরবর্তীতে 5টা ব্যাগের ক্ষেত্রে এই 15 কিন্তু কম হতে থাকবে। আর 15 যখন কম হবে 5টা ব্যাগের ক্ষেত্রে, তখন গড় করলে সেটা 3 কমে যাবে। এখানে দেখো 3 কম হয়েছে। এই যে জায়গাটা বললাম, এই জায়গাটা না বুঝতে পারলে করার কোনো প্রয়োজন নেই। দেখবো 65 দাগের সমস্যাটি।
25 জন সদস্য গড়ে 76 টাকা চাঁদা দিয়েছে, আর তুমি কত টাকা চাঁদা দিলে গড় চাঁদা হবে 80 টাকা। তাহলে দেখো 25 জনে 76 টাকা করে চাঁদা দিয়েছে, আর তোমার চাঁদাটা দেওয়া হলো, তাতে গড় মানটা বেড়ে গেল। অর্থাৎ তুমি নিঃসন্দেহে 76 টাকার বেশি চাঁদা দেবে। এই যে সূত্রটা আমরা জেনেছি, এই সূত্র থেকে পরীক্ষার হলে তুমি অনেক উপকার পাবে। যদি সবকটা অপশন 76-এর নিচে থাকে আর একটা অপশন 76-এর বেশি থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় বলতে পারো যে এই 76-এর উপরে যেটা থাকবে সেটাই তোমার উত্তর হবে। যাব সমাধানে, চলো সমাধান করি। 25 জনের গড় চাঁদা 76 টাকা যদি হয়, তাহলে 25 জনের মোট চাঁদা কত? 76 × 25 সমান সমান গুণটা করো। এটা তুমি রাফ করো, এখানে রাফ করে গুণটা করবে। 1900 টাকা। আমি যুক্ত হলাম এবার এই 25 জনের সাথে, আমি যুক্ত হয়ে গেলাম। সুতরাং সদস্য কতজন হলো? 25 আর 1 কত হলো? 26 জন হলো। এই যে 26 জন সদস্য হলো, তাদের গড় চাঁদা কি হয়েছে? বেড়ে গেছে, 80 টাকা হয়েছে। তাহলে 26 জনের গড় চাঁদা 80 টাকা, তাহলে মোট চাঁদা কত? 2080। 26 দিয়ে গুণ করলাম, গুণটা করো নিজে, গুণটা নিজে এখানে করে দেখাবে আমাকে। সিডাব্লিউ তে আমি যেন প্রত্যেকের গুণ পাই। এবার আসবো 26 জনের মোট চাঁদা, আর এটা হচ্ছে 25 জনের মোট চাঁদা। এই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করি যে 25 জনের মোট চাঁদা ছিল 1900 টাকা, আর 26 জনের মোট চাঁদা ছিল 2080 টাকা। এই যে চাঁদাটা বাড়লো, চাঁদার পরিমাণ কি হলো? বেড়ে গেল। কার জন্য বাড়লো? কে দিল এই টাকাটা? এই যে 25 জনের পরবর্তী যে ব্যক্তি, তাহলে এই 1900-এর থেকে বাড়তি যে চাঁদা হলো সেটাই আমার চাঁদা। 25 জনের পরবর্তী 4জনকে আমি যুক্ত হলাম, এখানে দেখো আমি লেখা রয়েছে না? তাহলে এই যে বাড়তি চাঁদাটা কে দিয়েছে? আমি দিয়েছি। তাহলে আমার চাঁদা কত? এই বাড়তিটা বের করো, 180 টাকা। এবার দেখো 25 জনের চাঁদা, এখানে উত্তরটা কি লিখবো আমরা? এবার উত্তরটা লিখি, এখানে উত্তরটা লিখে দাও। এখানে উত্তর লেখো, উত্তর লেখো যে তুমি কত টাকা চাঁদা দিলে। তাহলে লেখো আমি আমি 180 টাকা চাঁদা চাঁদা দিলে গড় চাঁদা হবে 80 টাকা। বেশ, তাহলে এই যে তুমি, আমি একটু আগেই বলেছিলাম এই জায়গাটায় 76-এর থেকে বেশি টাকা তোমাকে দিতে হবে, 180 টাকা দিতে হচ্ছে। তাহলে এই যে আমার চাঁদা দেওয়ার পরিমাণটা অনেকটা বেশি হতে হবে, তবেই তো আমি গড় মানের উপরে নিয়ে যেতে পারবো। তাহলে এখানে মজাটা কি হচ্ছে দেখো তো, 25 জনের চাঁদা 76 আর আমার চাঁদা 76-এর থেকে বেশি, সেজন্য গড় হয়েছে কি 76-এর থেকেও বেশি। তাহলে আমি যদি গড় মানের থেকে বেশি মানের চাঁদা দিই, গড় মানের থেকে গড়টাও বেড়ে যাবে। এবার শর্টকাট একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা যারা এই পরবর্তী যে নিয়মটা বুঝবে না, তারা এইটুকু যেটা করেছি এইটুকুকে করবে। পরবর্তী নিয়মটা দেখো, গড় বাড়ছে, বেড়ে কত হলো? 76 থেকে বেড়ে 80 হলো, তাহলে 4 বাড়লো। 26 জনের মোট চাঁদা, এই যে যে আমি গড় যে বেড়ে গেল, এবার গড় যদি 76-ই থাকতো, তাহলে 26 জনের ক্ষেত্রে কি হতো? আমিও 76 টাকা দিতাম, কিন্তু আমি বেশি টাকা দিয়ে ফেলেছি। এই বেশি টাকাটা আমি যে দিয়েছি, সেই বেশি টাকাটার জন্যই কিন্তু 26 জনের মোট চাঁদা বেড়েছে এবং গড় চাঁদাও বেড়েছে। গড়ে 4 টাকা করে যে 26 জনের চাঁদা বাড়লো, সেটা কোথা থেকে বাড়লো? সেটা বাড়লো আমার বাড়তি টাকা থেকে। তাহলে আমার বাড়তি টাকার পরিমাণটা কত? এই যে যে গড় বেড়েছে, গড়ের সঙ্গে 26 দিয়ে গুণ করে দিলাম, 104 টাকা। তাহলে এই যে 104 টাকা আমি বাড়তি দিয়েছি, আমার চাঁদা কত হবে তাহলে? আমার তো 76 টাকা চাঁদা দেওয়ার কথা ছিল, তাহলে গড় মানটা 76-ই থেকে যেত। কিন্তু আমি এই 76 টাকার পরেও বাড়তি কিছু চাঁদা দিয়েছি, তার জন্য গড় মানটা হয়েছে আরো 4 বেশি হয়েছে। এই যে 4 যে বাড়লো, এই গড় মানটা যে 26 জনের ক্ষেত্রে 4 করে বাড়লো, এই যে টাকাটা, এই টাকাটা আমাকে বেশি দিতে হয়েছে। তাহলে আমি 76 টাকার সাথে 104 টাকা বেশি দিয়ে 180 টাকা হয়েছে আমার। তাহলে আমি দিয়েছি কত? 180 টাকা। অর্থাৎ এই সংক্ষেপে এই উত্তরটা করা যায়। যদি তোমরা মনে করো যে সংক্ষিপ্ত নিয়মটা তুমি বুঝতে পেরেছো, তবে তুমি করবে। যদি বুঝতে পারো তবে করবে, আর যদি না পারো, না বুঝে পরীক্ষার হলে এটা করতে যাবে না। তাহলে তোমার
লাভের তুলনায় লসটাই হবে। যদি তুমি মনে করো এই জায়গা আমার মানে দারুণ লাগলো, আমি এটা বুঝতে পারলাম, তবে তুমি এই নিয়মে প্র্যাকটিস চালিয়ে যাবে। যাব পরবর্তী সমস্যা, 66 দাগে। তৃষা, প্রান্তিকা, সাগর, দেবজ্যোতি, অনুপ, দেবজিৎ ও জয় কজন হলো? 1 2 3 4 5 6 7। বেশ ভালো কথা। তাহলে আমি এখানে লিখে রাখি আগে 7 জন। এটা আমাকে লিখে রাখতে হবে কারণ এটা আমার দরকার। 7 জন। 7 জনের প্রাপ্ত নম্বর হলো এত 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 এত। কত? 56, 54, 58, 52, 60, 55, 61। ওদের গড় প্রাপ্তমান কম যদি হতো 5, তাহলে মোট প্রাপ্ত নম্বর কত হবে? তাহলে 7 জনের মোট প্রাপ্ত নম্বরটাকে যোগ করো। যোগ করে দেখো তো 396 হলো কিনা। যোগটা নিজে করো, যোগটা তুমি নিজে করো। 396। যদি প্রাপ্ত নম্বরের গড় 5 কমে যায়, তাহলে 7 জনের ক্ষেত্রে 5 করে কমবে, 35 কমে যাবে। 5 জন মানে 5 করে 5 সাথে 35 কমতে হবে, 35 নম্বর কমে গেল। তাহলে মোট প্রাপ্ত নম্বর কত হবে? তখন এই যে আগে মোট প্রাপ্ত নম্বর পেয়েছিল তার থেকে 35 কমে যাবে। তাহলে 35 বিয়োগ করলে কত হচ্ছে? 361 হচ্ছে। তাহলে ওদের প্রাপ্ত নম্বর হবে, ওদের প্রাপ্ত নম্বর, তাহলে ওদের মোট প্রাপ্ত নম্বর, এখানে মোট কথাটা লেখো, হবে 361। 361 ওদের মোট প্রাপ্ত নম্বর হবে। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব যে কঠিন তাও না। এরকম অঙ্ক আমরা আগে অনেকবার করেছি। যাব পরবর্তী সমস্যা, 67 দাগে। 9টি চেয়ারের গড় দাম 545 টাকা, একটি চেয়ার 801 টাকায় বিক্রি হয়ে গেল, অবশিষ্ট চেয়ারের গড় মূল্য কত? দেখো, যদি গড় মূল্যে বিক্রয় হতো তাহলে পরবর্তী গড় সমান থাকতো। যেহেতু তুমি বেশি দামে নিয়ে ফেলেছো, তাহলে পরবর্তী গুলোতে কি হবে? এই যে বাড়তি যে টাকা তুমি মানে পেয়ে গেছো, সেই টাকাটা কি হবে? কমে যাবে। তাহলে এই অঙ্কটা শর্টে করা যেত। আমরা আগে মানে বিস্তারিত ব্যাখ্যায় যাই, যে 9টি চেয়ারের গড় দাম এত টাকা, 545 টাকা। তাহলে মোট দাম কত? 9 দিয়ে গুণ করতে হবে, গুণ করে এইটা পাবো। গুণটা তোমাকে নিজে করতে হবে, এখানে দেখাতে হবে। কোথায়? সিডব্লিউ তে আমি দেখবো। তাহলে 801 টাকা দামের একটি চেয়ার বিক্রি হয়ে গেল। আমার মোট চেয়ারের দাম ছিল এই টাকা, তার থেকে 801 টাকা দামের একটা চেয়ার বিক্রি হয়ে গেল। তাহলে চেয়ারের সংখ্যা কত হলো? 8টি। এই 8টি যে চেয়ার পড়ে থাকলো, সেই চেয়ারের দাম কত হলো? আগে যা দাম ছিল তার থেকে 801 টাকা বিয়োগ করে দিলাম, এই টাকাটা হলো। এই যে যে টাকাটার চেয়ার পড়ে থাকলো, এই চেয়ারটা কয়টা চেয়ারের দাম? 8টি চেয়ারের দাম। তাহলে এদের গড় দাম কত হবে? 513 হবে। তাহলে অবশিষ্ট চেয়ারের গড় মূল্য হলো 513। তাহলে দেখো, আগের গড় দামের থেকে কমেছে, এই যে গড় দাম যেটা ছিল তার থেকে কমেছে। কারণ তুমি যদি 545 টাকায় বিক্রি করতে, তাহলে পরবর্তীতে গড় দাম একই থাকতো। কিন্তু তুমি 801 টাকায় বিক্রি করেছো, অর্থাৎ এই 545 টাকার তুলনায় তুমি কত টাকা বেশিতে বিক্রি করেছো? 66 টাকায়, 66, আর এদিকে 266 টাকা বেশিতে বিক্রি করে ফেলেছো। এবার পরবর্তীতে যে 8টা চেয়ার আছে, এই 8টা চেয়ারের ক্ষেত্রে এই বাড়তি টাকাটা তো তুমি নিয়ে নিয়েছো, তখন তাদের দামটা খানিকটা কমালেও অসুবিধা নেই, তুমি তো আগে থেকে টাকাটা তুলে নিয়েছো। তো এই ক্ষেত্রে আমরা শর্ট নিয়মে অঙ্কটা করতে পারতাম। দেখো, চলে আসবো শর্ট নিয়মে। শর্ট শর্ট নিয়মটা কেমন হবে? যে তোমার গড় কত ছিল? গড় ছিল হচ্ছে 545 টাকা, কিন্তু তুমি 801 টাকায় বিক্রি করেছো। 545কে বিয়োগ করে দাও, 662। এই যে বাড়তি টাকা, এই টাকাটা তুমি অতিরিক্ত পেয়ে গেছো, তুমি অতিরিক্ত এই টাকাটা তুলে নিয়েছো মার্কেট থেকে। এবার এই যে যে বাড়তি টাকাটা তুলেছো, এই যে 9টা চেয়ার ছিল, একটা চেয়ার চলে গেল, 8টা চেয়ার, এই 8টা চেয়ারের ক্ষেত্রে তুমি বাড়তি তুলেছো এটা। তাহলে গড়ে কত বাড়তি তুলে নিয়েছো? 266 ভাগ 8। তাহলে 3 8 24, 2 3 8 24 আর 2 26, 3 8 24 কত হচ্ছে? হলো না এখানে, তাই তো? তাহলে আমার 545-এর থেকে 513 বিয়োগ করলে কত হচ্ছে? 2, আর এখানে থাকছে 3, 32। তাহলে তোমার 32 × 8, 32 × 8, 8 × 2 = 16, হচ্ছে হাতে 3 × 24 আর 1 25। তাহলে তোমার এইখানে বিয়োগফলটা, এখানে হচ্ছে 6, এখানে 5, 256 হচ্ছে। দেখো,
তাহলে তোমাকে আমি আগে যে হিসাবটা ওখানে দিলাম সেই হিসাবটাতেও ভুল হয়েছে, আশা করি তোমরা সেটা ধরতে পেরেছো। তাহলে এখানে নিজেরা ভুলটা ধরে নিতে হয়। তাহলে 256 টাকা তুমি 8টা চেয়ারের জন্য বেশি নিয়ে ফেলেছো। তাহলে 256-কে 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 32 টাকা। তুমি প্রতিটা চেয়ারে 32 টাকা অলরেডি বেশি নিয়ে নিয়েছো। তাহলে চেয়ারগুলোর দাম 32 টাকা করে কমে গেল। সবকটার দাম যখন 32 টাকা করে কমলো, তখন তোমার গড় কত হলো? 545 হওয়ার কথা ছিল, তার থেকে 32 কমে গেল। তখন কি হলো? 513 টাকা হলো। তাহলে একদম সহজে, সংক্ষেপে, শর্টে তুমি এই অঙ্কটা করতে পারো, যদি বোঝো এই জায়গাটা আমি কি করলাম। যদি না বোঝো কোনো অসুবিধা নেই, তুমি এইটুকু করো, তাহলেই তোমার হবে। তুমি পরীক্ষার হলে যদি না বোঝো শর্ট নিয়ম, তাহলে তুমি এইভাবে করে আসো, কোনো অসুবিধা নেই। একটু সময় বেশি হলেও তুমি সঠিক উত্তরে পৌঁছে যাবে। আর যদি মনে করো না স্যার আমি এই জায়গায় বুঝতে পেরেছি, তাহলে এটা করো, তুমি এগিয়ে থাকলে, অন্যদের থেকে তুমি অনেক এগিয়ে থাকলে। যাব পরবর্তী যে সমস্যা, সেখানে কি আছে আমরা দেখব। 68 দাগ, তাই তো? 68 দাগে আমরা পাচ্ছি 67 থেকে 75 পর্যন্ত সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে গড় কি হয় আমরা তো আগেই শিখেছি, শুরু যোগ শেষ ভাগ 2। এটা হচ্ছে উত্তর। কত হলো? এই ব্যাখ্যাটা কি দেখো, ব্যাখ্যাটা শিখে নাও। এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে সমষ্টি কত? শুরু আর এই যে শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরু আগের সংখ্যা ভাগ 2। এবার দেখো এইটা মানে হচ্ছে যে কটা সংখ্যা সেটা, তাহলে গড় হচ্ছে যে কটা সংখ্যা তাই দিয়ে ভাগ করা। তাহলে 9, তাহলে এবার 9 দিয়ে ভাগ করতে হবে আমার ওখানে। তাহলে এখানে কত হচ্ছে? 75, 75 যোগ 67, তার সাথে গুণ হচ্ছে, এখানে 9 হচ্ছে ভাগ 2, আর 9টা সংখ্যা দিয়ে ভাগ করে দিচ্ছে, 9 9 কেটে যায়। এখানে যেটা বেরোয় সেটা হচ্ছে যে কটা সংখ্যা তাই, আবার তাই দিয়ে ভাগ করলে কেটে যায়। তাহলে আমার এই যে যে মানটা পাই, দেখো সেই মানটাই কিন্তু আমরা এখানে করেছি। এই ব্যাখ্যার আগে যেটা করেছি দেখো, এই যে যে সেই 75, 75 যোগ 67 ভাগ 2, এই যে মানটা করলাম, এই মানটাই কিন্তু দেখো আমরা পরবর্তীতেও তাই পাচ্ছি, এখানেও তাই পাচ্ছি। তাহলে ব্যাখ্যাটা আমরা বুঝে নিলাম। তাহলে আমরা এই জায়গাটা, এই পুরো জায়গাটা আর আসবো না। আমরা এবার থেকে কি করব? সংক্ষেপে এই শেষ যোগ শুরু ভাগ 2 করলে গড় পাওয়া যায়। এবার যাব পরবর্তী সমস্যা 69-এ। 4 দিনের গড় বৃষ্টিপাত 79 সেন্টিমিটার। প্রথম 3 দিনের বৃষ্টিপাত যথাক্রমে 76 সেমি, 78 সেমি ও 71 সেমি। শেষ 3 দিনের গড় বৃষ্টিপাত কত? তাহলে 4 দিনের গড় বৃষ্টিপাত তুমি জানো 79, তাহলে 4 দিনের মোট বৃষ্টিপাত কত? 4 দিয়ে গুণ করে দাও। গুণটা করো এখনই, সিডব্লিউ তে আমাকে গুণটা দেখাবে সবাই। আচ্ছা, প্রথম 3 দিনের মোট বৃষ্টিপাত কত? এইটা, এইটা আর এইটা যোগ করে দাও। তাহলে প্রথম 4 দিনের যে বৃষ্টিপাত ছিল, তার থেকে 3 দিনের বৃষ্টিপাত, তাহলে 3-এর পরে 4-এ গেল কার বৃষ্টির জন্য? চতুর্থ দিনের। তাই চতুর্থ দিনের বৃষ্টিপাত হচ্ছে 4 দিনের বৃষ্টিপাত থেকে 3 দিনের বৃষ্টিপাত বিয়োগ হবে। তাহলে বিয়োগটা করো, করলে কত হচ্ছে? 91 সেমি। তাহলে চতুর্থ দিনের বৃষ্টিপাত তুমি জেনে গেছো। আবার এই দেখো, তুমি কি করছো? দ্বিতীয় দিন জানো, তৃতীয় দিন জানো, আবার চতুর্থ দিনও জেনে গেছো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইটা চতুর্থ 91। তাহলে চতুর্থ জানো, দ্বিতীয় জানো, তৃতীয় জানো। তাহলে এবার শেষ 3 দিনের মোট বৃষ্টিপাত কত? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যোগ করলে কত হচ্ছে? 240। তাহলে গড় মান কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করলে 80 সেন্টিমিটার হচ্ছে। তাহলে শেষ 3 দিনের গড় বৃষ্টিপাত কত হলো? 80 সেন্টিমিটার। পুরো অঙ্কটাকে দেখো, বোঝার চেষ্টা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে, সেই প্রকারের অঙ্ক। জেএনবিএসটি তে কিন্তু এই প্রকারের অঙ্ক আসার সম্ভাবনা 99% থেকেই যায়। তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাব পরবর্তী সমস্যা 70 দাগে। প্রথম 15টি সংখ্যার গড় কত? প্রথম 15টা সংখ্যা হচ্ছে 1 থেকে 15, এটা মাথায় রাখবে। তাহলে কি হচ্ছে? প্রথম 15টি সংখ্যার গড় 1 যোগ 15 ভাগ 2, 16 ভাগ 2 বা 8। প্রথম 15টি সংখ্যার গড় হচ্ছে এটা। এবার ব্যাখ্যায় যাব। তাহলে প্রথম 15টি সংখ্যা সমষ্টিগত 15 গুণ 16 ভাগ 2, আবার গড় কত হচ্ছে? ভাগ 15। যে কটা সংখ্যা সেটা ভাগ হয়ে যায়। তাহলে এই যে 16/2 বা 8, এটা কি বেরিয়েছে? দেখো তো, মিললো? এই যে প্রথমে আমি যেটা করেছিলাম সেটা এসেছে, হ্যাঁ এসেছে। পরে যেটা করেছি সেটা এসেছে, হ্যাঁ এসেছে। উত্তর 8, উত্তর 8 হয়েছে। তাহলে প্রমাণিত হলো। প্রমাণিত যখন হয়ে গেল, তখন আমি আর এইভাবে করব না কোনোদিন, আমাকে সর্বদা এইভাবেই করতে হবে, এইভাবেই আমি করব।
অঙ্কটা পুরোটা এবার দেখে নাও। এই কোথায় গেল, এই জায়গাটা দেখে নাও। এই তাহলে প্রথম 15টি সংখ্যা 1+15/2 = 8। যাব পরবর্তী টাইপে 71 দাগে। 34টি বাক্সের গড় ওজন 47 কেজি। 43 কেজি ওজনের দুটি বাক্স তুলে 37 কেজি ওজনের একটি বাক্স রাখলে ওই বাক্সের গড় ওজন কত হবে? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, পরীক্ষায় আসতে পারে। 34টি বাক্সের গড় ওজন হচ্ছে 47 কেজি, তাহলে মোট ওজন কত? গুণ করে দাও, 47কে 34 দিয়ে গুণ করে দাও। গুণটা নিজে করো, এখানে নিজে করে আমাকে বলো গুণটা এইটা হচ্ছে কিনা গুণফল। তাহলে 43 কেজি ওজনের দুটি বাক্স তুলে নেওয়া হলো, তুলে নেওয়া বাক্সের ওজন কত হতে হলো? 43 যোগ 43, 86 কেজি বেরিয়ে গেল। আবার 37 কেজি যুক্ত হলো, 86 বেরিয়ে গেল, 37 যুক্ত হলো। তাহলে বাক্সের ওজন আলটিমেটলি কি হলো, কমলো না বাড়লো? ভাবো তো, 86 তুমি নিয়ে নিলে আর তুমি 37 আবার যোগ করলে, তাহলে তোমার ঘাটতি থেকে গেল তো, অর্থাৎ বাক্সের ওজন কমে গেল কতটা? 86 থেকে 37 বিয়োগ করলে এইটা, এই ওজনটা তোমার আলটিমেটলি কমে গেল। এখন এখন তাহলে বাক্সের বাক্সের মোট ওজন কত হচ্ছে? আলটিমেট ওজন কমেছে তোমার কিন্তু। তাহলে আগে যা ওজন ছিল, আগে ওজন কত ছিল দেখো তো, কত বেরিয়েছিল আমি বললাম 1598, তাই তো আছে এখানে। 1598 থেকে 49 কমে গেল, বিয়োগ করলে 1549 হলো। এবার বাক্সের সংখ্যা কত হলো? 34টা ছিল, দুটো চলে গেল, 32টা হলো, আরো একটা যুক্ত হলো, 33টা হলো। তাহলে গড় কত হচ্ছে? একে 33 দিয়ে ভাগ করো, গড় বেরিয়ে গেল, একদম ইজি। তাহলে বাক্সের গড় ওজন হবে 46.93 কেজি। পুরো অঙ্কটাকে একবার দেখে নাও, বোঝার চেষ্টা করো, তাহলে এই ধরনের সমস্যা পরীক্ষায় আসবে এবং তুমি তার সমাধানও করতে পারবে। যাব 72 দাগে, কি আছে দেখা যায়। 3টি শার্টের গড় দাম 120 টাকা। প্রথম দুটির গড় দাম 118 টাকা, শেষ দুটির গড় দাম 115 টাকা। 3টি শার্টের দাম কত কত? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, আগে একবার করেছি, কয়েকবার করেছি, অর্থাৎ আমি একবার খালি বুঝিয়ে দিচ্ছি। 3টে শার্টের গড় দাম থেকে 3টে শার্টের মোট দামে যাব, 3 দিয়ে গুণ করে এটা পাবো। তাহলে প্রথম দুটি শার্টের গড় দাম কত? 118, তাহলে মোট দাম কত? 236। তাহলে প্রথম দুটি শার্টের মোট দাম যেটা, সেটা 3টে শার্টের মোট দাম থেকে বিয়োগ করে দিলে কে পড়ে থাকবে? তাহলে 3টের থেকে দুটো বাদ দিলে কে পড়ে থাকে? তৃতীয়টা। তাহলে তৃতীয় শার্টের দাম কত? 3টের থেকে দুটো বিয়োগ করো, 124 টাকা। তাহলে শেষ দুটি শার্টের দাম কত? গড় দাম 115, মোট দাম কত? 230। আচ্ছা, শেষ দুটি যে শার্ট, সেই দুটি শার্টের মধ্যে থেকে তৃতীয়টা অর্থাৎ শেষটা তুমি জানো, তাকে বিয়োগ করলে কে পড়ে থাকবে? দ্বিতীয়টা পড়ে থাকবে। দ্বিতীয় শার্টের দাম এই লাস্টের দুটোর দামের থেকে লাস্টেরটাকে বিয়োগ করে দিলাম, করে দিলে এটা পড়ে থাকলো 106 টাকা। এবার দেখো প্রথম দুটি শার্টের দাম কত? প্রথম দুটো শার্টের মোট দাম কত ছিল? 236 টাকা। কোথায় ছিল দেখি? প্রথম দুটি শার্টের মোট দাম ছিল 236 টাকা, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, 236 টাকা। তার মধ্যে দ্বিতীয় শার্টের দাম কত? 106 টাকা। দুটোর থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে প্রথমটা পড়ে থাকে, তাহলে প্রথম শার্টের দাম 130 টাকা, দ্বিতীয় শার্টের দাম 106 টাকা, তৃতীয় শার্টের দাম 124 টাকা। পুরো সমস্যাটা একদম ইজি, ইম্পর্টেন্ট অঙ্ক হলেও সহজ অঙ্ক। যাব পরবর্তী সমস্যা 73 দাগে। 41 জন সদস্য গড়ে 67 টাকা চাঁদা দিয়েছে, আর তুমি কত টাকা দিলে চাঁদা হবে 70 টাকা? দেখো চাঁদা 70 টাকা, মানে গড় কত ছিল? 67, তার থেকে 70-এ যেতে হবে। তাহলে তুমি নিশ্চয়ই 67 টাকার থেকে বেশি টাকা চাঁদা দিতে হবে তোমাকে। মনে আছে সেই নিয়মটা? দেখা যাক। 41 জনের গড় চাঁদা 67 টাকা, বেশ, মোট চাঁদা কত? এটার সাথে এটা গুণ করে দেখো, গুণ করো নিজে নিজে, না হলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে, সিডব্লিউ তে গুণ দেখাতে হবে। এবার আমি চাঁদা দিয়ে, আমি যখন চাঁদা দেবো তখন সদস্য কত হবে? 41 জন ছিল, সাথে একজন বাড়লো, 42 জন হলো। তাহলে 42 জনের গড় চাঁদা 70 টাকা, মোট চাঁদা কত? গুণ করে দাও, গুণটা করো এবার, এখানে গুণ করো, গুণ না করলে হবে না। এবার শেষ দেখো, এই যে যে 2940 টাকা যেটা বেরোলো, এইটা আগের টাকার থেকে বাড়তি টাকা হলো। এই যে এই টাকাটা যেটা ছিল
তার থেকে বেড়ে গেল। তাহলে এই যে বাড়লো, এই যে 2747 থেকে চাঁদাটা বেড়ে এই টাকাটা আসলো কার জন্য? আমি দিয়েছিলাম তাই। তাহলে এই যে পার্থক্য যেটা হলো সেটা আমার দেওয়া চাঁদা 193 টাকা। তাহলে আমি 193 টাকা চাঁদা দিলে গড় হবে 70। তাহলে দেখো মজার নিয়মটা মানলো কিনা, গড় বেড়ে গেল, 67 থেকে 70 হলো। তাহলে আমি গড়ের থেকে বেশি টাকা চাঁদা দিলাম, আমি 76-এর থেকে বেশি টাকা চাঁদা দিয়েছি, আমি দিয়েছি 193 টাকা। এবার শর্ট নিয়মটায় চলে আসে, গড় বাড়ছে কত? 3 বেড়েছে। তাহলে মোট কতজন? 42 জনের ক্ষেত্রে গড় বেড়ে গেছে 3 করে, তাহলে মোট 126 টাকা বাড়তি হলো। এই বাড়তি টাকাটা কে দিয়েছে? আমি দিয়েছি। তাহলে আমি দিয়েছি বাড়তি 126 টাকা। আবার সবাই যে টাকাটা গড়ে দিয়েছে সেই গড় টাকাটাও আমাকে দিতে হয়েছে। বাড়তিটাও আমি দিয়েছি, গড়ের টাকাটা তো দিতেই হবে, ওটা তো হিসাবের টাকা, ওটা তো সবার ক্ষেত্রে সমান। এই বাড়তিটা দেওয়ার জন্যই গড়টা বেড়েছিল, সেই বাড়তিটা যোগ করে দিতে হবে। যোগ করে আমি 193 টাকায় পেলাম। পুরো অঙ্কটা দেখো, মনে রাখবে, বারবার বলছি, এই শর্ট নিয়ম যেটা করলাম এটা যদি তুমি বুঝতে পারো তবেই করবে, না বুঝতে পারলে করার কোনো প্রয়োজন নেই, এইটা করলেই হয়ে যাবে। যাব 74 দাগের সমস্যায়। তৃষা, প্রান্তিকা, সাগর, দেবজ্যোতি, অনুপ, দেবজিৎ ও জয় 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন যথাক্রমে তাদের নম্বর দেওয়া হলো এটা। যদি ওদের গড় প্রাপ্ত নম্বর 8 বেশি হয় তাহলে ওদের মোট প্রাপ্ত নম্বর কত হবে? ঠিক আগের অঙ্কটার মতোই, ইম্পর্টেন্ট হলেও সহজ। সেটা 7 জনের মোট নম্বরটা বের করে নিলাম। এবার প্রত্যেকের গড় যদি 8 করে বেশি হয় তাহলে নম্বর বাড়বে কত? 7 জনের ক্ষেত্রে 56 বাড়বে। তাহলে মোট নম্বরও যা এরা পেয়েছে তার থেকে 56 বেড়ে যাবে। বেড়ে গেলে কত হবে? তাহলে মোট প্রাপ্ত নম্বর হবে 452। পুরো অঙ্কটা কিন্তু ভীষণ সহজ। যাব 75 দাগে। 75 দাগে আছে 7টি বালকের গড় নম্বর 112। প্রত্যেকে যদি 7 নম্বর করে কম পায় তাহলে মোট নম্বর কত হতো? 7টি বালকের গড় নম্বর জানো, মোট নম্বরটা বের করে রাখো। প্রত্যেকে 7 করে যদি কম পায় তাহলে 7 জনে 749 কম পাবে। তাহলে নম্বর কমে যাবে কত? এইটা হয়ে যাবে, যা পেয়েছিল তার থেকে এত কম পাবে। উত্তরটা লিখে দাও, দেখে নাও অঙ্কটা। অঙ্কটা অনেকবার আমরা করেছি, আমাদের আর ব্যাখ্যার কোনো দরকার নেই। ব্যাখ্যা দরকার নেই, তুমি নিজে বুঝতে পেরে গেছো। যাব পরবর্তী সমস্যা 76 দাগে। 4টি ব্যাগের গড় মূল্য 91 টাকা, কত টাকা দামের একটি ব্যাগ যুক্ত হলে গড় মূল্য 88 টাকা হবে? তাহলে 91 টাকা থেকে 88 টাকায় যাচ্ছে, তাহলে কি হচ্ছে? গড় মূল্য কমে যাচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ তুমি যে টাকা মানে পরবর্তী যে ব্যাগটা কিনবে তার মূল্য কিন্তু 91 থেকে কম হতে হবে। দেখা যাক কম হয় কিনা। 4টে ব্যাগের গড় মূল্য 91 টাকা, 4টে ব্যাগের মোট মূল্য গুণ করো, গুণ করে এটা আসছে কিনা দেখো, এই গুণটা করো, এই টাকাটা। আরো একটি ব্যাগ যুক্ত করা হলো, তাহলে ব্যাগের সংখ্যা হলো 5টা এবং গড় হলো 88। তাহলে 5টি ব্যাগের মোট মূল্য কত হলো? 440। তাহলে এই যে যে তোমার ব্যাগ যে কটা ছিল 4টে, তার দাম তার থেকে বেড়ে এই টাকাটা হলো। বাড়তি টাকাটা কি জন্য হলো? পঞ্চম যে ব্যাগটা কিনেছি তার দাম বিয়োগ করে 76 টাকা হলো। তাহলে তোমার যে 91 টাকা যেটা ছিল, 91 টাকা গড় দাম ছিল, তার তুলনায় তুমি কম টাকা দিয়ে এই ব্যাগটা কিনলে, প্রমাণিত হয়ে গেল কিন্তু। তাহলে এখানে মজা কি? এখানে গড় কমে গেল, তাহলে যে টাকাটা দিয়ে আমি পরবর্তীটা কিনেছি সেটাও কমে গেল। এই মজাটা কিন্তু সারা জীবন পাবে। যাব 77 দাগের সমস্যায়। 12টি চেয়ারের গড় দাম 810 টাকা, একটি চেয়ার 876 টাকায় বিক্রি হয়ে গেল। তাহলে 810-এর থেকে 876, বেশ, অবশিষ্ট চেয়ারের গড় মূল্য কত? তাহলে এখানে আমরা কি করছি? 810 গড় মূল্য, তার থেকে 66 টাকা বেশি দিয়ে তুমি বিক্রি করে ফেলছো। 11টা চেয়ার পড়ে থাকলো, 11টা চেয়ার পড়ে থাকলে 11 দিয়ে ভাগ করলে কি হয়? 6। তাহলে 810-এর থেকে 6 টাকা কম গড় দাম হবে, গড় দাম 6 কমবে। এটা এখনো যদি কেউ না বুঝতে পারো তাহলে পুরোটা করে দেখাচ্ছি। 12টি চেয়ারের গড় দাম এত, তাহলে 12টি চেয়ারের মোট দাম গুণ করে এটা পেলাম। একটি চেয়ার এত টাকায় বিক্রি হয়ে গেল, তাহলে চেয়ার থাকলো 11টি, আর 11টা চেয়ারের দাম কত হলো? মোট যে দাম ছিল তার থেকে 876 টাকা একটা বিক্রি করে ফেলেছে, এইটা হচ্ছে। তাহলে গড় দাম কত হচ্ছে? গড় দাম হচ্ছে, এইটাকে 11 দিয়ে ভাগ করে দাও এবার, 804 টাকা। তাহলে দেখো আগে ছিল 810 টাকা, তার থেকে 6 বিয়োগ করলে
804ই হচ্ছে। শর্ট নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য হলো। তাহলে অবশিষ্ট চেয়ারের দাম 804 টাকা। এই পর্যন্ত আশা করি তুমি বুঝতে পেরেছো। এই লিখে করেছি। এবার শর্ট অঙ্কটাতে করলে আমার কি করতে হতো দেখো। শর্ট কিন্তু বারবার বলছি সবার জন্য নয়। কেউ ভাবতে পারে স্যার আমি বুঝতে পারছি না। আমি বলার পরে যদি না বুঝতে পারো আমাকে আর দ্বিতীয় দিন জিজ্ঞেস করবে না, তাহলে তুমি উপরের নিয়মে চলে যাবে, এই নিয়মে চলে যাবে। আর যদি বুঝতে পারো তাহলে আমাকে বলবে হ্যাঁ আমি বুঝেছি, আমি ওই নিয়মেই যাচ্ছি। তাহলে 810 টাকা ছিল, আর 876 টাকায় বিক্রি করেছে। তাহলে গড় দামের থেকে কততে বেশি বিক্রি করলো? 66 টাকায় বিক্রি করলো। এবার এই 66 টাকা বাড়তি তুমি নিয়ে নিয়েছো, পড়ে আছে ব্যাগ এখনো 11টি। তাহলে এক একটা ব্যাগের জন্য 6 টাকা করে গড় তুমি বেশি নিয়ে ফেলেছো। তাহলে এবার 810 যেটা গড়, তার থেকে 6 টাকা তুমি বেশি নিয়ে নিয়েছো অলরেডি। তাহলে আর 804 টাকা করে বেচলেই হয়ে যাবে। যা বললাম এর মধ্যে যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে অসুবিধা নেই। 78 দাম। 4 দিনের গড় বৃষ্টিপাত 99 সেন্টিমিটার। প্রথম 3 দিনের বৃষ্টিপাত 85, 87 ও 96। শেষ 3 দিনের গড় বৃষ্টিপাত কত? তাহলে দেখো এখানে যে সমস্যাটি আমরা পেলাম, এই সমস্যাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা জেন বৃষ্টির জন্য। 4 দিনের গড় বৃষ্টিপাত জানা আছে, তাহলে গড় বৃষ্টিপাত থেকে মোট বৃষ্টিপাত বের করে নিলাম 406। প্রথম 3 দিনের মোট বৃষ্টিপাত কত? যোগ করে দাও, যোগ করে এটা পেলে। তাহলে চতুর্থ দিনের বৃষ্টিপাতটা কত? 4 দিনের থেকে 3 দিনেরটা বিয়োগ করো, 138 সেন্টিমিটার। এবার শেষ 3 দিনের বৃষ্টিপাত কত? শেষ 3 দিনের বৃষ্টিপাত হচ্ছে এই যে 138, এটা চতুর্থ দিন, তার আগেটা তৃতীয় দিন, তার আগেটা দ্বিতীয় দিন, যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে 107 সেন্টিমিটার হচ্ছে। দেখো কত সহজে অঙ্কটা আমাদের মিলে গেল। শেষ 3 দিনের বৃষ্টিপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি এই ধরনের সমস্যা পরীক্ষায় আসে। যাব 79 দাগে। 89 থেকে 99 পর্যন্ত সংখ্যার গড় নির্ণয় করো। কি আছে? শেষ যোগ শুরু ভাগ 2, 94। এটা আর বলা লাগবে? এটা তো একদম সহজ থেকে সহজতর হয়ে গেছে আমাদের কাছে। যাব 80 দাগে। প্রথম 12টি সংখ্যার গড় কত? প্রথম 12টি সংখ্যা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা। তাহলে প্রথম যোগ শেষ ভাগ 2, এই যে হয়ে গেল 6.2। তাহলে আমরা 1 থেকে 80 দাগ পর্যন্ত যে করলাম সিডাব্লিউ, এই সিডাব্লিউ তুমি 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পর জমা করবে। আর এই যে 20টা অঙ্ক আমরা করলাম, 61 থেকে 80 দাগ পর্যন্ত তুমি লাল কালি দিয়ে করবে প্রশ্ন, আর নীল কালি দিয়ে তার উত্তর করবে, সলিউশন থেকে শুরু করবে। এই কটা তোমাকে নির্ধারিত সময়ে জমা করতে হবে। কখন জমা করবে সেটা তোমাকে ম্যাডাম জানিয়ে দেবেন বা স্যার জানিয়ে দেবেন। তাহলে তুমি নির্দিষ্ট সময় জমা করবে। এবং যদি এই অঙ্কগুলোকে আরো দুবার তুমি প্র্যাকটিস করতে পারো, আরো দুবার প্র্যাকটিস করতে পারো, তাহলে ভালো হবে। আর যদি নিজে তৈরি করতে পারো তাহলে আরো বেশি ভালো হবে, তোমার দক্ষতা আরো অনেক গুণ বেড়ে যাবে। তাহলে আজকে আমরা আমাদের যে নিশ্চিত নবোদয় বই রয়েছে, এই বইয়ের 11তম অধ্যায়ের 20টি সমস্যা দেখলাম, বুঝলাম এবং বোর্ড ওয়ার্কের মাধ্যমে সিডাব্লিউ করলাম। এইচডাব্লিউ হিসেবে তোমার যে এই অঙ্কগুলি করতে বলা হলো, কালি মেনটেন করে তুমি এই অঙ্কগুলিকে কমপ্লিট করো এবং বেশ কয়েকবার অনুশীলন করো। তাহলে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তুমি এই ধরনের সমস্যা আসলে একটুও ভয় পাবে না এবং তোমার সঠিক উত্তর হবেই হবে। তো প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে, পরবর্তী সমস্যাগুলোকে আমরা সমাধান করব। আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে।